ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছালে মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাণী কেড়ে নেওয়ার চিন্তাভাবনা করতে পারে, ইরামের জানা নেই। এই বিষয়টির ঘোর বিরোধী। জীবনে এমন কোনো সমস্যা থাকা সম্ভব নয় যার জন্য নিজেকে শেষ করে দিতে হয়। থাকলে সে নিজেও কবেই শেষ হয়ে যেত। আদতে নিজের প্রাণ ধ্বংস করা মানুষগুলো কি জিতে যায় নাকি হেরে যায়? তিতলির কথা শুনে এমন হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো ইরামের মাথায়। দুহাতে মাথা চেপে তার সামনে কাঁদছে মেয়েটি। সাইবান, অমন শক্ত একটা ছেলের সঙ্গে সুইসাইড বিষয়টা কি আদ্য মানানসই? কিন্তু গভীরভাবে ভাবলেই অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। সেই মায়াবী, বুঝদার, সুশীল ছেলেটার হঠাৎ এমন বেপরোয়া হয়ে ওঠা, দায়িত্ব ভুলে বাউন্ডারিলে জীবন বরণ করে নেওয়া, এসব কি এমনি এমনি হয়েছে? মাঝখানের অনেকগুলো বছর ইরামের অজানা। কি হয়েছিল সেই সময়টায় যখন সে সাইবানের পাশে ছিল না? এতটাই দুর্বিষহ হয়ে গিয়েছিল সবকিছু যে এর চাইতে মৃত্যুকে আড়াল করে নেওয়া সহজ মনে হয়েছিল ছেলেটার কাছে। তিতলি! হঠাৎ চাপা গর্জনে ইরাম চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে অনুরাগ। চেহারায় অসম্ভব একটা ক্রোধ। এই ছেলেকে এমনভাবে রেগে যেতে এই প্রথম দেখল সে। হনহন করে এগিয়ে এসে খপ করে তিতলির কবজি আঁকড়ে ধরল সাইবানের সবচেয়ে কাছের বন্ধুটি। অনুরাগের চোখ থেকে আজ ঘুম বিদায় নিয়েছে। সাইবান বেশ কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লেও তার আর ঘুম হয়নি। চুপ করে শুয়েছিল। তখনই দোতলা থেকে নিঃশব্দে তিতলিকে নেমে আসতে লক্ষ্য করেছে সে। কাউকে কিছু না বলে চুপচাপ মেয়েটি কেবিনের বাইরে চলে গিয়েছিল। অনুরাগ ভেবেছিল হয়তো তার মতোই ঘুম আসছে না বিধায় বাইরের বাতাস খেতে গিয়েছে। কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তিতলি না ফেরায় সে আর শুয়ে থাকতে পারেনি। ধীরে সুস্থে উঠে বাইরে এসেছে। করিডোর ধরে এগোনোর কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে চিৎকার করা বলা তিতলির কথাগুলো কানে গিয়েছে তার। তোর মাতলামি করা ছুটিয়ে দেব আজকে আমি। এক্ষুনি তোর বাবাকে ফোন করছি। বরিশালের ঘাটে পা দেওয়া মাত্রই ফিরে লঞ্চে তোকে যদি ঢাকায় ফেরত না পাঠিয়েছি। দাঁত কিরমির করল অনুরাগ। ফুপিয়ে কেঁদে উঠল তিতলি। হ্যাঁ, সব দোষ তো আমারই। তোরা শুধু আমাকেই পাস বলির পাঠা বানাতে। আমিই ভিলেন, আমিই কুটনি। তোরা বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা। ঠিক আছে? নিজের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল তিতলি। লাল হয়ে ওঠা টলটলে অশ্রুজল চোখে অসম্ভব রাগ এবং অভিমান নিয়ে শেষে একবার ইরামের দিকে তাকালো সে। ইউ ডোন্ট ডিজার্ভ জিনি। ইউ হিয়ার মি? ইউ ডোন্ট ডিজার্ভ টু বি হিজ ওয়াইফ। এইটুকুই। আর দাঁড়ালো না তিতলি। সামান্য টললেও দ্রুত হেঁটে কেবিনের দিকে চলে গেল। প্রথমটায় অনুরাগ তাকে অনুসরণ করতে চাইলেও ইরামের গুরুতর অভিব্যক্তির দিকে চেয়ে শেষমেশ থমকে গেল। তিতলি আড়াল হয়ে যেতেই পিনপতন নীরবতা নেমে আসে চারপাশে। ভাগ্য ভালো, তিতলির চিৎকারে অতি বিশেষ জোর না থাকায় লঞ্চের অন্যান্য যাত্রী কিংবা কেবিনের স্টাফরা ছুটে আসেনি। ঢেউয়ের তালে দুলছে লঞ্চ। খুব সম্ভবত এখন বিশেষ উতাল কোনো নদীর অংশ বেগ এগোচ্ছে, যেখানে ঢেউ বেশি শক্তিশালী। ইরাম রেলিং ধরে নীরবে দাঁড়িয়ে থাকল। অনুরাগও একেবারে চুপ। যে বিষয়টাকে সাইবান বহু বছর আগে কবর দিয়ে দিতে বলেছিল, সেই বিষয়টাই আজ তার স্ত্রীর সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। বন্ধু হিসেবে তার কি করা উচিত, কি বলা উচিত ভেবে দ্বিধায় ভুগছে সে। বেশ কয়েকটা সময় বাদে মুখ খুলল ইরাম। তিতলি সত্যি বলছে। রমণী প্রশ্ন করেনি, সেরফ একটি বাক্য উচ্চারণ করেছে। অনুরাগ কিছু বলল না, চুপ করে রইল। তার নীরবতা ইরামকে শতভাগ নিশ্চিত করল। সবাই জানে, শুধু আমিই জানি না। একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলে আঙুল বোলালো ইরাম। অনুরাগ তৎক্ষণাৎ জানালো, কেউ জানে না। সামিয়া আন্টি, আহমদ আঙ্কেলও না। শুধু আমি, সারিকা আর তিতলি জানে। এবার সত্যিই অবাক হলো ইরাম। সাইবান এমন একটা গর্হিত পদক্ষেপ নিয়েছিল, সেটা সামিয়া পর্যন্ত জানে না। ইরামের দ্বিধা বুঝতে পারল অনুরাগ। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালো, তখন কেউ বাড়িতে ছিল না। সামিয়া আন্টি সেমিনারের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন, আর আহমদ আঙ্কেলও বিজনেস ট্যুরে ছিলেন। তুমি কিভাবে জানলে? অনুরাগ একটু ঢুক গিলে উত্তর করল, সারিকা ফোন করেছিল। সাইবান তখন রুমের দরজা বন্ধ করে বসেছিল। আর তিতলি?
অনুরাগ ঘাড়ে হাত ঘষল। ওকে বলার প্ল্যান ছিল না, কিন্তু দাগ দেখে ফেলেছিল পরে। কিসের দাগ? ইরাম অত্যন্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করে যাচ্ছে। অনুরাগ তাতে ভ্যাবাচেকা খেয়ে যাচ্ছে বারবার। কতটুকু প্রকাশ করা উচিত, কতটুকু না, সেটা জানে না সে। তাই কথা ঘুরিয়ে বলল, আমি সরি। সাইবানকে প্রমিস করেছিলাম কখনো এই বিষয়ে না মুখ খুলব, না তো কথা বলবো। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল ঘষল সে। কিন্তু যেহেতু বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে সামনে এসে গিয়েছে, তখন যদি আপনি জানতে চান আমি... না। অনুরাগ কথা শেষ করার আগে শীতল গলায় বলল ইরাম। তাতে বান্দা থমকে গেল, প্রসারিত দৃষ্টিতে বিস্ময় নিয়ে তাকালো। ইরাম ঘুরে দাঁড়িয়ে অনুরাগের মুখোমুখি হলো। তোমার কাছ থেকে কিছুই জানতে চাই না অনুরাগ। যদি জানতে হয় আমি আলাদিনের কাছ থেকেই জানতে চাইব। অবাক না হয়ে পারল না অনুরাগ। এমন একটা বিষয় সামনে আসার পরেও ইরাম শান্তভাবে গ্রহণ করছে, ঘাটাঘাটি করে কিছুই জানতে চাইছে না। ব্যাপারটা হজম করতে তাকে বেগ পোহাতে হলো। তবে কেন যেন বুকের ভেতর একটা ভালো লাগা ভর করল। ইরামের প্রতি আলাদা একটা সম্মান সৃষ্টি হলো। আই রেসপেক্ট প্রাইভেসি। হতে পারে মানুষটা আমার সবচেয়ে কাছের, কিন্তু তারও প্রাইভেট লাইফ আছে বলে একটা ব্যাপার আছে। সে যখন আমায় কিছু বলেনি, এর অর্থ সে চায় না আমি জানি, কিংবা আমি এখনও তার কাছে ওই পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারিনি যে পর্যায়ে গেলে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশে দিতে হয় না। রমণীর কথাগুলো শুনে অনুরাগ অশান্ত হৃদয়ে শান্তির প্রলেপ পড়ল বুঝি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ইরাম গভীর গলায় বলল, আজকে যা হয়েছে সেসব আলাদিনকে জানানোর প্রয়োজন নেই। আমি ওটাও চাচ্ছি না ও চাপে পড়ে আমার কাছে এসে মুখ খুলুক। আজকের কথা যদি আগামীকাল তিতলি ভুলে যায় তাহলে ভালোই, যদি না ভুলে ওকে জানিয়ে দিও। আসছি, শুভরাত্রি। এইটুকুই। ইরাম আর দাঁড়ালো না, হেঁটে হেঁটে নিজের কেবিনের দিকে চলে গেল। অনুরাগ ঠায় দাঁড়িয়ে রইল। নদীর বাতাসের ঝাপটাটা এসে তার পরনের টি শার্ট, কপালে ছড়িয়ে থাকা চুল সবকিছু এলোমেলো করে দিল। ইরামের চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইল সে। পরক্ষণে অতি সূক্ষ্ম একটি মায়াবী হাসি ফুটল তার ঠোঁটে। চুলে আঙুল চালিয়ে সে আপন মানেই ফিসফিস করল, তুই জীবনে জিতে গেছিস ব্রো। উঠফট সব চিন্তার কারণে ইরাম সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারেনি। উল্টে পাল্টে স্মৃতির পাতায় ঘেটেছে। কোথায় ভুল হয়ে গেল, কোথায় হিসেবটা গড়মিল হলো। সাইবান এবং ইরামের সম্পর্কটা ছোটবেলা ভাই বোনের থেকে বেশি কিছু ছিল। ইহান এবং রাহাতও ইরামের ততটা কাছাকাছি ছিল না যতটা সাইবান। ছেলেটা তাকে কেমন ভাবত সে জানে না, কিন্তু তার সকল না বলা কথা, অনুভূতি, আবেগ, ইচ্ছে, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু ইরামের জানা ছিল। স্কুলে একটি পেন্সিল হারানো থেকে শুরু করে সামিয়ার থেকে লুকিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়া পর্যন্ত এমন ব্যাপারও নির্দ্বিধায় সে ইরামকে বলতো। বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ, নাকি অন্য কিছু? কি ছিল তাদের মাঝে? আজ সত্যি ইরামের মনে প্রশ্ন জাগল। এতটা কাছের মানুষ থেকে এতটা দূরের মানুষ হয়ে যাওয়া কেমন যেন অপরাধবোধ হলো বুকের ভেতর। জীবন যুদ্ধে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে সে তার নেউটে ছেলেটা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক হতে হতে বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে চলে গেছে। এত কিছু মোকাবেলা করলো, অথচ সে টেরটুকুও পেল না। পায়নি নাকি পাত্তা দেয়নি? সামিয়ার সাথে মুন্সিবাড়ির সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই দুই পরিবারের দূরত্ব বেড়ে গিয়েছিল, কিন্তু ইরাম তো কখনো সেসব দূরত্ব মানতে চায়নি। তবে ভয়ঙ্কর ঘটনা ঘটল কখন, কোথায় সমস্যা হলো? সামিয়া এবং ইরামের মা লামিয়া দুজন সৎ বোন। লামিয়া ছিলেন বড়। তার মায়ের মৃত্যুর পর ইরামের নানা অর্থাৎ লামিয়ার বাবা আরেকটি বিয়ে করেছিলেন। সেই ঘরের মেয়েই সামিয়া। তারা শুধু দুজনেই বোন, কোনো ঘরেই ছেলে হয়নি। এই জন্য অধিকাংশ সম্পত্তি সামিয়ার চাচার ছেলেদের কাছে চলে গিয়েছিল। তবে ইরামের নানা এবং দুই মেয়েকে দুটি বাড়ি করে দিয়ে গেছিলেন। একটি মুন্সিবাড়ি, যেখানে এখন রাহাতরা থাকে, অন্যটা রাস্তার ওপারে সামিয়ার বাড়ি। দুই পরিবার শুরু থেকেই মধ্যবিত্ত ছিল। সামিয়া MBBS পাশ করার আগেই তার বিয়ে হয়ে যায়। তার স্বামী আহমদের অবস্থাটাও শুরুতেই খুব বেশি ভালো ছিল না, তাই নবদম্পতি স্ত্রীর বাড়িতে থাকতে শুরু করে।
ধীরে ধীরে আহমদ ব্যবসা শুরু করেন। অনেক খারাপ দিন পেরিয়ে বহু বছর পরে তিনি সফল হন। এদিকে সামিয়াও তখন এমবিবিএস শেষ করে চাকরি নিয়েছেন, পাশাপাশি আরও বড় ডিগ্রি অর্জন করেছেন। তাদের অবস্থা উন্নতি হতে শুরু করল। পুরাতন বাড়ির জায়গায় আস্তে আস্তে নতুন দেওয়াল ওঠে, নতুন ঘরে ওঠে, নতুন গাড়ি আসে বাড়িতে। মধ্যবিত্ত অবস্থা বদলে রূপ নেয় উচ্চবিত্ত। অন্যদিকে ইরামের মা লামিয়ার সংসার তখনও একই জায়গায়। সরকারি চাকরিজীবী কিবরিয়া সাহেব অতি সৎ ব্যক্তি ছিলেন। ঘুষ, সুদ ইত্যাদি থেকে দূরে থাকতেন। সরকারের মূল বেতনেই তিনি 3 ছেলে মেয়েকে মানুষ করেছিলেন। তাই সেখানে উচ্চবিত্ত হওয়ার আকাঙ্ক্ষা ছিল বিলাসিতা। হয়তো এই বিষয় নিয়ে বোনের সঙ্গে কিছুটা হিংসা রেষারেষি ছিল লামিয়ার। ইরাম এখনও ঠিকঠাক জানে না কোথায় সমস্যা হয়েছিল। এমনকি সামিয়া আর লামিয়া যে সৎ বোন, এটাও ছেলে মেয়েদের কেউই জানত না। তবে কিবরিয়া সাহেবের মৃত্যুর পর যখন লামিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন, সংসারের দায়িত্ব ইরামের উপর বর্তে যায়, তখন এই নিয়ে রেষারেষি রীতিমতো দক্ষ যুদ্ধে পরিণত হয়। লামিয়া তখন কিছুদিন ভালো থাকত, কিছুদিন বিছানায় পড়ে থাকতেন, মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন। তার চিকিৎসা চলছিল। এমনি এক সময় যখন মাথাটা তার ঠিকঠাক ছিল, তখন সামিয়ার সাথে গোলযোগ বাঁধে তার। ইরাম জানেই না কি হয়েছিল। সে শুধু দৌড়ে গিয়ে দেখতে পায় সামিয়াকে একের পর এক চর ঘষে মারছেন লামিয়া। এই নিয়ে রীতিমতো সালিশ বসে গিয়েছিল সমাজে। সেখানে উঠে আসে চরম সত্য, লামিয়া সামিয়া আপন বোন নয়। আহমদ নিজের স্ত্রীর অপমান মুখ বুজে সহ্য করেনি। সে সালিশে ইতি ঘটেছিল 2 বাড়ির আত্মার সম্পর্কের। মুন্সিবাড়ির মানুষগুলো বিশ্বাস দোষ সামিয়ার, আবার ওই বাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ লামিয়ার। যার যার বাবা মাকে রক্ষা করতে ছেলেমেয়েরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। এভাবেই শেষ হয়ে গিয়েছিল সব। ইরাম অস্বীকার করতে পারে না, শুরুতে তারও রাগ হয়েছিল। ওই বাড়ির মানুষগুলোকে তার সহ্য হতো না। কারণ আহমদ সালিশে ভরা মজলিসে তার বিধবা মানসিক সমস্যায় ভোগা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা বলেছিলেন। সেসব স্বার্থে লেগেছিল মেয়ে হিসাবে। অজান্তেই সামিয়া, আহমদ, সারিকা সবার উপরেই চাপা ক্ষোভ জমে গিয়েছিল তার। কিন্তু ওই একটা মানুষকে সে কখনোই ঘৃণা করতে পারেনি, আলাদিন। প্রথম প্রথম কষ্ট হতো ইরামের, যখন বিবাদের পর সাইবান তার কাছে যেতে পারত না। লামিয়ার পাগলামির কারণে কোনো বাড়ির মানুষ একে অপরের মুখদর্শন পর্যন্ত করতেন না। এভাবেই দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় গা শোয়া হয়ে গিয়েছিল। যত বড় হয়েছে ইরাম, তত বোঝা বেড়েছে, দায়িত্ব বেড়েছে। তাই তার অনুভূতি নিয়ে ভাবার সুযোগ পায়নি। সময়ের কাল কবে, কোথায়, কিভাবে ছেলেবেলার সেই মৃদুর সম্পর্কটা হারিয়ে গিয়েছে তা বিষাদপূর্ণ। একদম শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল ইরামের। হয়তো টেনে টুনে ঘন্টা 2 ঘুমিয়েছে। ভারী চোখের পাতা, কালো জগৎ। ঠিক এমন সময় সে নিজের গালে আলতো স্পর্শ পেল, সঙ্গে মিষ্টি কিছু শব্দ। মর্নিং মর্নিং, ইউ দিয়ার। মুদে। মুতে না, মুতে না, তুই ছাড়া কেউই প্যান্টে মুতে না পোটলা। ইরাম চোখ পিটপিট করে তাকালো। ঘুম জড়ানো ধোঁয়াশা চোখ হালকা হতেই কিছুটা সময় লাগলো। অতঃপর সে স্পষ্ট দেখতে পেল তার মুখের কাছে বসে আছে ইজান। ছেলের পিঠ ধরে বসিয়ে রেখেছে সাইবান। ইজান ঝুঁকে ইরামের গাল কামড়ানোর চেষ্টা করছে মারি দিয়ে। জননীকে জাগানোর কি ভীষণ তাড়না। আই। দৃশ্যটা এত আদুরে যে ইরামের ঠোঁটে মুহূর্তে হাসি রেখা ছড়িয়ে পড়ল। কম্বলের ভেতর থেকে হাত বের করে সে ইজানকে টেনে বুকে ঠেকালো। মাথায় অসংখ্য স্নেহের চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা আমাকে ঘুম থেকে তুলেছে। কত বড় হয়ে গেছে আমার বাবাটা। গুড মর্নিং। মু। ইরাম উঠে বসল বিছানায়। ইজান তার কাঁধে লেপ্টে রইল। আশেপাশে তাকাতেই সে দেখল ইতোমধ্যেই কেবিনের ভিতর ব্যাগপত্র বের করে রাখা। বিছানার কম্বল বাদে অন্য সব কিছুই গোছানো। চোখ কচলে তাকালো সে। সাইবান পুরো দস্তর তৈরি, একটা ডেনিম জ্যাকেট আর ব্যাগি জিন্স পরনে, চুলগুলো ব্র্যাক ব্রাশ করে রাখা। এত সকালে চেহারার উজ্জ্বল, অসাধারণ। ঠোঁটে বিরাট হাসি। ওই হাসির দিকে চেয়ে ইরাম দ্বিধায় ভুগল। এমন অসাধারণ হাসির পিছনে হতাশা কিভাবে লুকিয়ে থাকে। লঞ্চ আর 10 মিনিটের ভেতরে ঘাটে দেবে। উঠে তৈরি হয়ে নিন। হালকা নাস্তার অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে। আমি পুটলাকে রেডি করে দিচ্ছি।
ইরাম বারণ করল না। সাইবান ইজানকে নিয়ে সোফায় চলে গেল। ব্যাগ খুলে একটা ভারী পোশাক, টুপি, মোজা বের করে নিল। বাইরে ঠান্ডা বাতাস, আর বেশ সকাল হওয়ায় শীতের মতন আবহাওয়া। এই অসচেতনটুকু ইতোমধ্যে সাইবানের মাঝে তৈরি হয়ে গিয়েছে, লক্ষ্য করে ইরাম মুগ্ধ না হয়ে পারল না। ইজান তেড়িবেড়ি করছে। সাইবান জামা পরাতে গেলেই পা তুলে শটান একটা থুতুনি বরাবর লাথি হাঁকিয়ে দিল বাচ্চাটা। ভ্রু কুচকে ফেলল সাইবান। পোটলা, তোকে পোটলায় বেঁধে পদ্মায় ফেলবো কিন্তু। গু। আরেকটা লাথি দেওয়ার আগেই ছোট্ট পা খপ করে ধরে ফেলল সাইবান। হ্যাঁ, গু তো তোর সবচেয়ে পছন্দের। বড় হয়ে তোর গুয়ের ট্যাঙ্কির ম্যাথর হবে কনফার্ম। এক হাতে পকেট থেকে নিজের ফোন বের করলো সাইবান। কিছু বের করে ইজানের পাশে রেখে দিল। ক্ষীণ একটা সুর ভেসে এলো। অদ্ভুত ভাষার একটা গান বাজছে। ইরাম ভাষাটা চিনতে পারল না, কিন্তু ওইটুকুই ঠিকই দেখল ছেলেটা শান্ত হয়ে গিয়েছে। ড্যাব ড্যাব করে ফোনের দিকে চেয়ে আছে এক দৃষ্টে। নটসর বন্ধ। সাইবান বিজয়ী হাসি হেসে শুরুত করে তাকে জামা প্যান্ট পরিয়ে ফেলল। বাপকা বেটা। ইরাম বিছানা ছেড়ে উঠে এলো। ব্যাগ থেকে নিজের নতুন একটা জামা বের করে সাইবানের দিকে তাকালো। গতকাল এখানে ঘুমালে না যে? সাইবান এক মুহূর্তের জন্য জমে গেল। পরক্ষণে মাথা কাত করে ইরামকে দেখল। তার ক্ষীণ ও গভীর দৃষ্টিজোড়া নির্লজ্জভাবে ইরামকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল। রমণী তাতে ঘাবড়ে গেল। কেন যেন লজ্জাবোধ করল হঠাৎ। জিভে ঠুট ছেটে নিয়ে সাইবান উত্তর করল, গতকাল এখানে থাকলে আমি না নিজে ঘুমাতাম, না আপনাকে ঘুমাতে দিতাম। ধরফর করে উঠল ইরামের বুক। আর এক সেকেন্ডও সে দাঁড়ালো না, উল্টো ঘুরে হনহন করে হেঁটে বাথরুমের ভেতর ঢুকে গেল। সাইবানের দৃষ্টি তার অববে ঘুরপাক খেয়ে গেল যতক্ষণ না সে সম্পূর্ণরূপে চোখের আড়াল হলো। পরক্ষণে আপন মনে হেসে এসে ইজানের দিকে তাকালো, যে তখনও হা করে ফোনের দিকে চেয়ে আছে। একটা আলতো চাপড় বসালো সে পোটলার পায়ে। খালি বাপের সম্পত্তির দিকে নজর না, শুনে রাখ পোটলা, দুইটা জিনিস বাপের কাছ থেকে কোনোদিন হাসিল করতে পারবি না। এক তামান্না, দুই তোর মা। রুমটা অন্ধকারাচ্ছন্ন। টেবিলের উপর জ্বলজ্বল করছে বেশ কয়েকটি মনিটর। সবগুলো মনিটরে একই চিত্র ভাসছে। এক সুদর্শন ছেলে ঠিক ক্যামেরার দিকে চেয়ে নিজের মধ্য অঙ্গুলি দেখাচ্ছে। তার রক্তাভ চেহারা, সেই চেহারায় ভৌতিক উত্তেজনা। অরণ্য একা নাগারে দেখে যাচ্ছে। দেখতে দেখতে তার মুখস্থ হয়ে গিয়েছে। ওই চেহারার খাজে খাজে কয় ফোঁটা রক্তবিন্দু, কয় ফোঁটা ঘাম আছে, সেসব গুণা হয়ে গেছে তার। ভ্রুর মাঝে চকচকে পিয়ার্সিং, চেহারায় বেপরোয়া অভিব্যক্তি, সবটাই কেমন অশরীরী ক্ষমতার জানান দিচ্ছে। ক্ষমতা নয়, বুকামি। চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে অরণ্য দেখতে লাগলো। ভিডিও অন করে দিল। হালকা ঝাপসা ভিডিওতে সব দেখা গেল আবার শুরু থেকে। ভাঙচুর, তাচ্ছিল্য, বিস্ফোরণ। অরণ্য হাজারবারের উপরে দেখে ফেলেছে, অথচ এখনও বুঝি মন ভরে না তার। টেবিলের উপর পা তুলে দিয়ে হাতে রিমোট নিয়ে আয়েশ করে দেখছে সে। মৃদু শব্দ করে রুমে ঢুকলো কেউ। একটা কাচের বোতল রাখলো টেবিলের উপর। পুরুষালী কণ্ঠে বলল, আর গতকাল শুধু দেখেই যাবেন বস, অ্যাকশন নেবেন না? অরণ্য বাঁকা হাসল। সোজা হয়ে বসে বোতলটা হাতে নিল। এক কামড়ে ক্যাপটা খুলে ঠোঁটে পুরে ফেলল। একদম অর্ধেক শেষ করেই থামল সে। অতঃপর খসখসে হাসি হেসে বলল, দাবার ঘোড়ার উস্কানিতে রাজার চাল দেওয়াটা বোকামি, জানিস না? লোকটা কিছু বলল না, নীরবে দাঁড়িয়ে রইল। অরণ্য মনিটরে ভাসতে থাকা চেহারা দেখতে দেখতে জানালো, মানুষের দুঃখের সময়টা পণ্ড করার কোনো মজা নেই। মজা তো তখনই আসে যখন সুখের নদীতে দুঃখের ঝড় ওঠে। বোতলে কয়েক চুমুক দিয়েই পুরোটা শেষ করে ছুঁড়ে ফেলে দিল অরণ্য। হাত ইশারা করতেই লোকটা বোতল তুলে নিয়ে চলে গেল। পুনরায় অন্ধকারে ঢেকে গেল চারপাশ। শুধু রয়ে গেল অসংখ্য মনিটরে জলজল করতে থাকা বেপরোয়া মুখটা। অরণ্য নিজের পকেট থেকে একটা লকেট বের করল। সেটা খুলতেই রমণের মুখটা ভেসে উঠল, হাস্যোজ্জ্বল, চিন্তাহীন, স্নিগ্ধ, মায়াবিনী। মনিটর বরাবর করে লকেটটা তুলে ধরল অরণ্য। দুটো মুখই একসাথে দেখল এবার। বিনোদন পেল বেশ। ইরাম মির্জা সওদাগর। অস্ফুট স্বরে বিড়বিড় করল সে।
চেয়ারে হেলান দিয়ে ধোঁয়াটে চোখে সামনে শূন্যতার উদ্দেশ্যে ঘোষণা করল, আমি তোমার জীবনে বজ্রের মেঘের কবিতা, দুঃখের বর্ষণে যাব না, সুখের রোদে যাব, কবিতার রোদেলা আকাশ ছুঁয়ে ফেলা ঘন কালো মেঘ হব। তারপর চেয়ারে দুলতে দুলতে গুনগুন করে উঠল অরণ্য, একলা পায়াছি রেশম, একলা পায়াছি রেশম, এই নিঘ্রু বনে আজ পাশা খেলব রে শ্যাম। তির্যক হেসে বলল, আজ পাশা খেলব রে শ্যাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে ছোট পর্ব ছিল, তাই আই এম সরি। আজকের পর্বটা আমি বুঝতেই পারছিলাম যে হচ্ছে সাইবানের মনে ছোটবেলা থেকেই, এটা আমরা সবাই বুঝতে পারছি তাই না, যে হচ্ছে সাইবানের মনে ছোটবেলা থেকে হচ্ছে ইরামের জন্য একটা সফট কর্নার ছিল। সো তোমরা যারা কান্নাকাটি করছিলে যে হচ্ছে ইরাম সাইবানকে ঠকিয়েছে, আমি হচ্ছে অনেক রিলস ভিডিও দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি হচ্ছে সাইবান ডিভোর্স চাইতেছে ইরামের থেকে। সো হচ্ছে একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো, ছোটবেলা থেকে সাইবানের কিন্তু ইরামের জন্য সফট কর্নার ছিল, ইরামের কিন্তু ছিল না। ইরাম কিন্তু ছোটবেলা থেকেই ওকে ছোট ভাইয়ের মতো দেখে আসছে। সো সেই ক্ষেত্রে তার অভিব্যক্তি অন্যরকম ছিল। আর আজকের পর্ব আমরা জানতে পারলাম তাদের একটা পারিবারিক ইস্যু ছিল। অনেকেই বলছো যে হচ্ছে ইরাম হচ্ছে সাইবানকে ইউজ করতেছে। আমরা কিন্তু ফার্স্ট থেকে এটাই জানি যে হচ্ছে ইরাম সাইবানকে বিয়ে করছে শুধুমাত্র তার স্বার্থের জন্য, ইজানকে বড় করার জন্য। সে নিজের পায়ে দাঁড়াবে, তারপর হচ্ছে সে সাইবানকে একা ছেড়ে দিবে, এটা আমরা সবাই জানি। তারা একটা কমিটমেন্ট করেই বিয়ে করেছিল। সো যেহেতু কমিটমেন্ট করেই বিয়ে করেছে, তাহলে এখন যখন তারা আলাদা হচ্ছে তোমাদের খারাপ লাগছে কেন? সাইবানকে বেশি ভালোবেসে ফেলেছো তাই না? এখন শোনো, গল্পটা কিন্তু শেষ হয়ে যায়নি, গল্পটা এখনও রানিং, এখন অনেক কিছু ধামাকার বাকি আছে। লেখিকা হয়তো বা আরও একটা বড় ধামাকা দিতে পারে। অবশ্য এটা হলেও সুন্দর হবে আমার মতে, যে হচ্ছে ইরাম এখন বুঝতে পারছে না সাইবানের কমিটমেন্ট হিসেবে সে বিয়ে করেছিল, সো কমিটমেন্ট শেষ, এখন সে চলে যাচ্ছে, বা হচ্ছে সাইবান বুঝতে পারছে সে তাকে ইউজ করছে। আমি জানি না, অতদূর পর্যন্ত এখনও পড়িনি, আমার ধারণা মতে রিলস দেখে যতটুকু বুঝতে পারছি। সো এখন যদি সে তার লাইফ থেকে চলে যায়, সাইবানের লাইফ থেকে যদি ইরাম চলে যায়, তাহলে হচ্ছে সে চলে গিয়ে রিয়েলাইজ করতে পারলো যে হচ্ছে কোন মানুষটা তার জন্য ভালো ছিল, কোন মানুষটা খারাপ ছিল। সাইবান হয়তো তার লাইফে একটা ভালো মানুষ ছিল, তার জীবনসঙ্গী হিসেবে ভালো ছিল, সে সেটা রিয়েলাইজ করতে পারলো এবং সে আবার সাইবানের লাইফে ব্যাক করলো। এরকমও হতে পারে ইরামকে রিয়েলাইজ করার জন্যই হয়তো বা লেখিকা এরকম কোনো কিছু একটা করেছে। যাই হোক, লাস্টের দিকে গল্পটাকে নাকি অন্যরকমভাবে তৈরি করেছে। অ্যাট লাস্ট আমি জানি না, আমি পড়িনি। সো যখন পড়বো তখন মন্তব্য করতে পারবো অ্যাকচুয়ালি কোন দিকে চলে গেছে বা কোন কী হিসাবে অন্যদিকে নিয়ে গেছে, এটা আমি পরে বুঝতে পারবো। সো যাই হোক, তোমরা মন খারাপ করো না, গল্পের মূল অন্যদিকে ঘুরে যেতে পারে, সে অপেক্ষাই করি। তোমরা যেহেতু সুন্দর মোমেন্টগুলা ভালোবাসা দিয়ে শুনছো, পড়ছো, তোমাদেরকে কাছে সাইবান ইরামের সুন্দর মোমেন্টগুলো ভালো লাগছে, তাহলে তোমরা স্যাড মোমেন্টগুলো এনজয় করো। ওকে, সো এখানে এত অ্যাপসেট হওয়ার কিছু নেই, গল্পের মোড় ঘুরতে সময় লাগে না। হ্যাঁ, তবে আমি আশা করব লেখিকা খুব ভালো একটা এন্ডিং দিক, একটা হচ্ছে আমাদের পাঠকের মনে যাতে কোনো কষ্ট না দিয়ে সুন্দর হ্যাপি এন্ডিং দিয়ে শেষ করে দিক গল্পটা, এটাই চাইব। তো যাই হোক, মন খারাপ করো না। এনিওয়ে, শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 32তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।